বন্ধুরা, আজকে আমরা সম্পূর্ণ একটা নতুন চ্যাপ্টার শুরু করব, রাসায়নিক বন্ধন। তোমাদের বাংলা বইতে এটা 4 নম্বর চ্যাপ্টার। 4 নম্বর চ্যাপ্টার রাসায়নিক বন্ধন, তাদের তড়িৎযোজ্যতা, সমযোজ্যতা, অসমযোজ্যতা আর মলিকিউলার বন্ডিং, আণবিক বন্ধন। এই 4টে জিনিস আমাদের আলোচনা করতে হবে। আজকেরটাতে আমরা শুধু তড়িৎযোজ্যতা নিয়ে আলোচনা করব। এতদিন আমরা সমস্ত যা আলোচনাগুলো করেছি সেগুলো সব একটা একটা করে পরমাণু নিয়ে, হাইড্রোজেনের পরমাণু কিরকম হয়, তার বাইরে কটা ইলেকট্রন থাকে, বা সোডিয়াম পরমাণু কিরকম হয়, তার বাইরে কটা ইলেকট্রন থাকে, নিউক্লিয়াসে কটা প্রোটন থাকে, কটা নিউট্রন থাকে, এই সব আলোচনাগুলো করেছি। কিন্তু পৃথিবীতে যত পদার্থ আমরা দেখি তার বেশিরভাগই হচ্ছে যৌগ, যারা একটার সঙ্গে একটা জুড়ে রয়েছে। এটাতে জুড়বে কি করে, এই জোড়াটাই হচ্ছে বন্ধন, রাসায়নিক বন্ধন। দুটো পরমাণু বা তিনটে পরমাণু বা চারটে পরমাণু একসঙ্গে জোড়ে কি করে, সেই জিনিসটাকে বলা হয় রাসায়নিক বন্ধন। এবার এই রাসায়নিক বন্ধনের জন্য কি জানা দরকার? দুটো মূল কথা। 1 নম্বর কথা, পরমাণুর শুধুমাত্র বাইরের কক্ষের ইলেকট্রনগুলোই যোগদান করে। যেমন ধরো লিথিয়াম। লিথিয়ামেতে লিথিয়ামের আণবিক পারমাণবিক গুরুত্ব হচ্ছে, পারমাণবিক সংখ্যা হচ্ছে 3, মানে 3টে নিউট্রন ইলেকট্রন আছে, 3টে প্রোটন আছে। এই 3টে ইলেকট্রন হচ্ছে ভেতরে দুটো, বাইরে একটা। ভেতরের দুটোর কিন্তু যোজ্যতায় কোনো কাজ নেই, শুধু বাইরের একটার আছে। বা বেরিলিয়াম, বেরিলিয়ামের ধরো বাইরে দুটো আছে, ভেতরে দুটো আছে, ভেতরের দুটোর কোনো যোজ্যতায় কাজ নেই। বাইরে কটা ইলেকট্রন আছে সেটাই হচ্ছে যোজ্যতার জন্য সব থেকে বড় কথা। ভেতরে যতগুলো খুশি ইলেকট্রন থাকুক, কিচ্ছু ব্যাপার নয়, একদম বাইরের খোলে কটা ইলেকট্রন আছে সেইটা জানতে হবে। আর সেটা বার করা যায় কি করে? আমরা পর্যায় সারণীতে জানি কোন গ্রুপে আছে, সেখান থেকে বার করা যায় বাইরে কটা ইলেকট্রন আছে। এছাড়া আরেকটা জিনিস মনে রাখতে হবে, অষ্টক বা দ্বৈত সূত্র, মোস্টলি অষ্টক সূত্র। অষ্টক সূত্র মানে কি, কোনো পরমাণুর বাইরের খোলেতে যদি 8টা ইলেকট্রন থাকে তাহলে সে একটা সুস্থির অবস্থা নেয়। এই যে সুস্থির অবস্থাটা নেয়, এই সুস্থির অবস্থাটাকে পাওয়ার জন্য একটা পরমাণু সবসময় চেষ্টা করে। অর্থাৎ সে হয় কোনো ইলেকট্রন ছেড়ে দেবে, নয়তো কোনো ইলেকট্রন নেবে, নিয়ে বাইরের কক্ষেতে 8টা ইলেকট্রন সে রাখবার চেষ্টা করবে। কিছু কিছু ক্ষেত্রে, যেমন ধরো হাইড্রোজেন, হিলিয়াম বা লিথিয়াম, এদের ক্ষেত্রে দুটো কক্ষ, দুটো ইলেকট্রন থাকলেই কাজ হয়ে যায়। বাইরের কক্ষে দুটো ইলেকট্রন, সেটা খালি 3টে পরমাণুর ক্ষেত্রে হয়, হাইড্রোজেন, হিলিয়াম, বেরিলিয়াম। সেই অবস্থায় যদি আসতে হয়, তখন আসার পরেতে আসতে গেলে ইলেকট্রন ছাড়তে হবে বা ইলেকট্রন নিতে হবে। নিয়ে যে অবস্থাটা তৈরি করে, সেই অবস্থাটা হচ্ছে একটা সুস্থির অবস্থা। আর এই যে 8টা ইলেকট্রন কাদের কক্ষের বাইরে আছে, একদম পিরিয়ডিক টেবিলের ডান দিকের এন্ডে যারা, তাদের বাইরের কক্ষে 8টা ইলেকট্রন থাকে, অর্থাৎ নিষ্ক্রিয় গ্যাস। নিষ্ক্রিয় গ্যাসরা কোনো রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করে না। নিষ্ক্রিয় গ্যাসগুলো কি কি? হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন। তার মধ্যে একমাত্র হিলিয়ামের বাইরের কক্ষে দুটো ইলেকট্রন, বাকি সবাইকার বাইরের কক্ষে কিন্তু 8টা করে ইলেকট্রন থাকে। যার জন্য সমস্ত মৌলের মধ্যে ইলেকট্রন নিয়ে বা ছেড়ে দিয়ে তার সব থেকে কাছের নিষ্ক্রিয় মৌলের ইলেকট্রন গঠন তৈরির প্রবণতা দেখা যায়। অর্থাৎ এরা চেষ্টা করে বাইরের কক্ষে 8টা ইলেকট্রন রাখবার। একমাত্র হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম ও বেরিলিয়ামের জন্য বাইরে দুটো ইলেকট্রন থাকে। দেখা যাক কিরকম ব্যাপারটা। এই যে লিথিয়াম, লিথিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 3, মানে 3টে ইলেকট্রন থাকবে। 3টে ইলেকট্রন থেকে যদি একটা ছেড়ে দেয়, এই অবস্থায় এসে পৌঁছবে, যেটা হচ্ছে হিলিয়ামের ইলেকট্রনিক স্ট্রাকচার। বেরিলিয়াম, তার বাইরে আছে 4টে, কাজেই এর দুটো ইলেকট্রন ছেড়ে দেবে, ছেড়ে দিয়ে সে চলে আসবে হিলিয়ামের স্ট্রাকচারে। অর্থাৎ লিথিয়াম +1 আর বেরিলিয়াম +2, এদের স্ট্রাকচার কিন্তু সমান। এত জটিল করে তো সবসময় লেখা সম্ভব না, যার জন্য একটা লেখার একটা কায়দা আছে। একদম বাইরের কক্ষে কটা ইলেকট্রন, সেটাকে শুধু ধারে একটা ডট দিয়ে লেখা হয়। এখানে আমি লাল ডট দিয়ে লিখেছি। ধরো লিথিয়াম, লিথিয়ামের বাইরের কক্ষে একটা মাত্র ইলেকট্রন, তো একটা মাত্র ডট দিয়েছি। বেরিলিয়ামের বাইরের কক্ষে দুটো ইলেকট্রন, আমি দুটো ডট দিয়েছি। চলে এসো পরের স্টেজে, সোডিয়াম। একটু জটিল করা যাক। সোডিয়ামের বাইরের কক্ষে দেখো একটা ইলেকট্রন। সোডিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 11। একদম ভেতরেরটাতে 2, তারপরটাতে 8, আর একদম বাইরেটাতে 1। 2 আর 8 10 আর 11। এই 11 থেকে যদি একটা ছেড়ে দেয়, তাহলে বাইরের কক্ষে 8টা ইলেকট্রন চলে আসবে। চেহারাটা কার মতন হবে? নিয়নের মতন, যেটা একটা নিষ্ক্রিয় গ্যাস। ফ্লোরিন, এক ফ্লোরিনের বাইরের কক্ষে আছে 7টা। তাহলে ফ্লোরিন করবে কি? সব থেকে কাছের হবে ওর একটা ইলেকট্রন নিয়ে নেয়া। ও একটা ইলেকট্রন নিয়ে ফ্লোরাইড মাইনাস হয়ে যাবে। কাজে সোডিয়াম প্লাস এবং ফ্লোরাইড মাইনাস, এদের দুজনের চেহারা কিন্তু একদম একরকম, এবং সেটা নিয়নের স্ট্রাকচারের সঙ্গে সমান। লিখবো কিভাবে? এই যে সোডিয়াম, তার বাইরে একটা ইলেকট্রন আছে, অর্থাৎ একটা ডট।
ফ্লোরিনের বাইরে কটা আছে? 7টা ইলেকট্রন আছে, আমি 7টা ডট দিয়েছি, 1 2 3 4 5 6 7। তারপরে স্টেজে যাও, পটাশিয়াম। পটাশিয়ামের বাইরের কক্ষে একটা, সে একটা ছেড়ে দিয়ে এই স্ট্রাকচার নেবে, যেটা হচ্ছে আর্গন স্ট্রাকচার। বা ক্লোরিন, তার বাইরের কক্ষে 7টা, সে যদি একটা ইলেকট্রন নেয় হয়ে যাবে আর্গন স্ট্রাকচার। কিন্তু পটাশিয়াম একটা ছেড়ে দিয়ে হবে কে প্লাস আয়ন, কারণ একটা ইলেকট্রন কমে গেছে। ক্লোরিন একটা ইলেকট্রন নিয়ে হবে সিএল মাইনাস আয়ন, কারণ একটা ইলেকট্রন বেড়ে গেছে। স্ট্রাকচার কিরকম হবে? আবার সেইভাবে লিখি, কে এর পাশে হবে একটা পুটকি, কারণ কে তে বাইরের খোলে মাত্র একটি ইলেকট্রন। ক্লোরিনের বাইরের খোলে আবার 7টা ইলেকট্রন এঁকেছি। তো এইভাবে যে আঁকা স্ট্রাকচার, এটাকে বলে লুইস ডট স্ট্রাকচার। এটা আমরা পরে আবার ভালো করে শিখে নেব, বাট এখনকার মতন এইটুকুনি জানলেই হবে যে এটা লুইস ডট স্ট্রাকচার দিয়ে আঁকা যায়, তাতে আঁকাটা অনেক সোজা হয়, এত গোলমেলে করে আঁকতে হয় না। তাহলে কি দাঁড়ালো? দাঁড়ালো হচ্ছে লিথিয়াম একটা ছেড়ে দিতে পারে, দিয়ে Li প্লাস 1 হতে পারে, বেরিলিয়াম প্লাস 2 হতে পারে, সোডিয়াম প্লাস 1 হতে পারে, ফ্লোরিন মাইনাস 1 হতে পারে, এবং এরা এই সোডিয়াম প্লাস ফ্লোরিন মাইনাস এইগুলো খুব সুস্থির। এবার হবেটা কি? ধরো সোডিয়াম একটা ইলেকট্রন ছেড়ে দিয়ে সোডিয়াম প্লাস হয়ে গেল, ফ্লোরিন একটা ছেড়ে দিয়ে ফ্লোরিন একটা নিয়ে ফ্লোরিন মাইনাস হলো। তো একই সাথে সাথে কাছাকাছি যদি সোডিয়াম প্লাস আর ফ্লোরিন মাইনাস থাকে, অপোজিট চার্জ, তারা একজন আরেকজনকে অ্যাট্রাক্ট করবে, ফলে এই দুটো পরমাণু গায়ে গায়ে জুড়ে থাকবে। এই জিনিসটাকে বলা হয় তড়িৎযোজ্যতা। তাহলে তড়িৎযোজ্যতাতে কি হয়? একটা কেউ ইলেকট্রন ছাড়ে, একটা কেউ ইলেকট্রন নেয়। যে ইলেকট্রন ছাড়ে সে ছেড়ে দিয়ে পজিটিভ চার্জ হয়, যে ইলেকট্রন নেয় সেই ইলেকট্রনের নেগেটিভ চার্জটা আয়ন তৈরি হয়, অ্যানায়ন আর আগেরটা ক্যাটায়ন। এবার এই ক্যাটায়ন আর অ্যানায়ন জুড়ে গিয়ে তৈরি হবে একটা যৌগ, সেটাকে বলে তড়িৎযোজী যৌগ। 3 ধরনের বন্ধন তৈরি হয়। আগে একটুখানি এটা বলে দিই, রাসায়নিক বন্ধনের ডেফিনেশনটা বলে দিই। দুটি পরমাণু তাদের মধ্যে যে আকর্ষণ বলের মাধ্যমে পরস্পর যুক্ত একটি অণু গঠন করে তাকে রাসায়নিক বন্ধন বলে। 3 ধরনের রাসায়নিক বন্ধন আমরা পড়বো, তড়িৎযোজী বা আয়নীয়, সমযোজী এবং অসমযোজী। প্রথমে তড়িৎযোজীটা দেখে নিই। আমরা আগের স্লাইডেই দেখেছি সোডিয়াম একটা ইলেকট্রন ছেড়ে দিয়ে Na প্লাস হয়, আর এই সেই ইলেকট্রনটা, সেই ইলেকট্রনটা যদি ফ্লোরিন নিয়ে নেয়, তাহলে ফ্লোরিন এই একটা ইলেকট্রন বেশি নিয়ে ফ্লোরিন মাইনাস হলো। এবার সোডিয়ামেরও বাইরে এখন 8টা ইলেকট্রন, ফ্লোরিনেরও বাইরে এখন 8টা ইলেকট্রন, কাজে এরা দুজনই সুস্থির। কিন্তু এই যে চার্জটা যেহেতু উল্টো, সেজন্য এরা দুজন যুক্ত হয়ে সোডিয়াম ফ্লোরাইড যৌগটাকে তৈরি করবে। একইভাবে পটাশিয়াম একটা ছেড়ে দিয়ে কে প্লাস হয়, ক্লোরিন সেইটাকে নিয়ে, সেই ইলেকট্রনটা নিয়ে ক্লোরাইড মাইনাস হয়, করে এই মাইনাস আর এই প্লাস দুজনে মিলে কেসিএল তৈরি করে। আরো ডিটেলে ব্যাপারটা এবার দেখা যাক, কিন্তু তার আগে তড়িৎযোজ্যতার ডেফিনেশন, সংজ্ঞাটা বলে দিই। এক্ষেত্রে একটি পরমাণু ইলেকট্রন বর্জন করে, অন্য পরমাণু ইলেকট্রন গ্রহণ করে নিষ্ক্রিয় গ্যাসের স্থিতাবস্থা পায়, যেটা আমরা এতক্ষণ আলোচনা করেছি। একই সাথে ইলেকট্রন গ্রহণ ও বর্জন করার জন্য এই পরমাণুগুলি যথাক্রমে ঋণাত্মক এবং ধনাত্মক আয়নে পরিণত হয়। যে ইলেকট্রন নেবে সে ঋণাত্মক, এবং যে ইলেকট্রন দেবে তাকে সে ধনাত্মক হবে। এই গ্রহণ করলে ঋণাত্মক এবং বর্জন করার জন্য ধনাত্মক আয়ন। এই বিপরীত চার্জ যুক্ত পরমাণু দুটি পরস্পরকে আকর্ষণ করার ফলে যে বন্ধন তৈরি হয় তাকে তড়িৎযোজী বন্ধন বলে। এটা হচ্ছে ডেফিনেশন। ব্যাপারটা আমরা বুঝেছি, কয়েকটা উদাহরণ দেখে নেব। সোডিয়াম একটা ছেড়ে দিয়ে আমরা দেখে নিয়েছি ফ্লোরাইডের সঙ্গে যুক্ত হয়ে ফ্লোরাইড হয়, ক্লোরিন পটাশিয়ামের সঙ্গে যুক্ত হয়ে কেসিএল তৈরি করতে পারে। আরেকটু জটিল করে দেখি, ক্যালসিয়াম তার বাইরে আছে 2টো ইলেকট্রন, সেই দুটোকে যদি ছেড়ে দিই তাহলে ভেতরের কক্ষের 8টা ইলেকট্রন চলে আসে, অর্থাৎ Ca+2 যদি হয়ে থাকে আর 2টো ইলেকট্রন ছেড়ে দিল, সেই 2টো ইলেকট্রন কে নিতে পারে? ধরো অক্সিজেন নিতে পারে। অক্সিজেনের বাইরে আছে কটা? 6টা। 2টো নিলে কি হবে? 8টা। এই 8টা পূরণ হয়ে গেল, কিন্তু অ্যাট দ্য সেম টাইম অক্সিজেনের গায়ে -2 চার্জ চলে এলো। তাহলে ক্যালসিয়াম +2 আর অক্সিজেন -2 দুজনে পাশাপাশি এসে CaO তৈরি করতে পারে। ম্যাগনেসিয়ামের বাইরে আছে 2টো, কাজে 2টো ইলেকট্রন যদি ছেড়ে দেয় তাহলে Mg+2 তৈরি হবে। নাইট্রোজেনের বাইরে আছে 5টা, কাজে নাইট্রোজেন যদি 3টে নেয় তাহলে নাইট্রোজেন 8টা ইলেকট্রন করে একটা স্থিতাবস্থা পেতে পারে। কিন্তু কথা হচ্ছে এ তো 2টো ছাড়ছে আর এ 3টে দরকার, তাহলে 3 আর 2 এর লসাগু করলে হয় 6। অর্থাৎ আমি যদি 3টে ম্যাগনেসিয়ামকে পাশাপাশি রাখতে পারি, সেই 3টে থেকে 2টো 2টো করে ইলেকট্রন বেরিয়ে 6টা ইলেকট্রন বেরোবে। সেই 6টা ইলেকট্রন নেওয়ার জন্য আমার 2টো নাইট্রোজেনের দরকার পড়বে। 2টো নাইট্রোজেন পরমাণু, এ 3টে নিল, এ 3টে নিল, এই 6টা ইলেকট্রন এর গায়ে 3টে গেল, এর গায়ে 3টে গেল, ফলে এই নাইট্রোজেনটা 3- হলো, এই নাইট্রোজেনটা 3- হলো। তা 3টে ম্যাগনেসিয়াম আর 2টো নাইট্রোজেন পরপর জুড়ে Mg3N2 ম্যাগনেসিয়াম নাইট্রাইড তৈরি করলো। অ্যালুমিনা বা অ্যালুমিনিয়াম অক্সাইড কি করে তৈরি হয়? অ্যালুমিনিয়ামের বাইরে আছে 3টে,
কাজে এ 3টে ইলেকট্রন ছেড়ে দিতে পারে। অক্সিজেনের বাইরে আছে 6টা, কাজে 2টো ইলেকট্রন নিতে পারে। আবার 3 আর 2 লসাগু করলে কত হয়? 6। কাজেই 6টা ইলেকট্রন আমার দরকার। 6টা ইলেকট্রন, এ দুটো যদি অ্যালুমিনিয়ামকে আমি ধরি, দুটো অ্যালুমিনিয়াম পরমাণু যদি 3টে করে ইলেকট্রন ছাড়ে, তাহলে 6টা ইলেকট্রন ছাড়বে। সেই 6টা ইলেকট্রন কে নেবে? 3টে অক্সিজেন পরমাণু নেবে। এ নেবে দুটো, এ নেবে দুটো, এ নেবে দুটো। 6টা চলে গেল। এখানে একটা লাল দাগ, এখানে একটা লাল অ্যারো, এখানে একটা লাল অ্যারো। এরা প্রত্যেকে O2 মাইনাস হয়ে গেল। এবার সব O2 মাইনাস গুলো 3টে O2 মাইনাস আর দুটো Al+3, এটা জুড়ে গিয়ে তৈরি হলো কি? Al2O3। বোঝা গেল? তড়িৎযোজ্যতার কারণ কি? আমরা যদি পিরিয়ডিক টেবিলের এই ছবিটা তোমার মনে থাকে, আয়নন বিভব, আয়নাইজেশন এনার্জি এদিক থেকে এদিকে ক্রমশ বাড়ে। অর্থাৎ খুব কম শক্তি প্রয়োগ করেই বাঁদিকের মৌলগুলো থেকে ইলেকট্রন সরিয়ে ধনাত্মক আয়নে পরিণত করা যায়। আমরা জানি এই গ্রুপটা আছে লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম ওই গ্রুপটা আছে, তারপরে বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, এই ক্যালসিয়াম এই গ্রুপটা আছে। এদের সবার থেকে একটা বা দুটো ইলেকট্রন সরিয়ে দেওয়া যায় চট করে, কিন্তু এখানকার গুলো থেকে ইলেকট্রন সরানো যায় না। এখানকার গুলোতে কি করা যায়? ইলেকট্রন অ্যাফিনিটি এদিকে বাড়ে। কাজে এদিকের মৌলগুলোতে খুব সহজে ইলেকট্রন যোগ করা যায়। কাজে এখানকার মৌল যদি ইলেকট্রন ছাড়ে আর এখানকার মৌল যদি ইলেকট্রন নেয়, তাহলে এ একটা ধনাত্মক আয়ন তৈরি করবে, একটা ঋণাত্মক আয়ন তৈরি করবে। ঠিক সেই কথাটাই আমি এখানে বলেছি, বাঁদিকের মৌলরা সহজে ধনাত্মক এবং ডান দিকের মৌলরা সহজে ঋণাত্মক আয়ন তৈরি করে। তাই গ্রুপ 1, 2 এর মৌল যারা এই গ্রুপে আর এই গ্রুপে আছে, তাদের সাথে এই দিকের গ্রুপে যারা আছে, লাস্ট গ্রুপটা বাদ দাও, লাস্ট গ্রুপটা তো নিষ্ক্রিয় গ্যাস, তার আগের দুটো গ্রুপ, তারা কারা? অক্সিজেন, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এরা সব রয়েছে এইখানে। এইগুলোকে আয়নিক বন্ধনে যুক্ত হতে পারে। অর্থাৎ যত বাঁ দিক আর যত ডান দিক হবে, তত তাদের মধ্যে আয়নিক বন্ধন তৈরি হবার সম্ভাবনা বাড়বে। অর্থাৎ দুটো মৌলের মধ্যে পিরিয়ডিক টেবিলে যত দূরে থাকবে, বাঁ দিক থেকে ডান দিকের হিসেবে, ওপর নিচে নয়, বাঁ দিক ডান দিকের হিসেবে যত দূরে থাকবে, তত তারা আয়নীয় যৌগ তৈরির প্রবণতা দেখাবে। দুটি মৌলের মধ্যে, তার মানে এই কথাটাই অন্যভাবে হচ্ছে, দুটি মৌলের মধ্যে ইলেকট্রন আসক্তি মানে ইলেকট্রন অ্যাফিনিটি ও আয়নন বিভাগের পার্থক্য যত বেশি হবে, তত তাদের তড়িৎযোজ্যতার সম্ভাবনা বাড়বে। এদিক আর এদিক ধরলে, যেহেতু এখানে সব থেকে কম আয়নাইজেশন এনার্জি, এখানে সব থেকে বেশি, কাজে এখানে আয়নাইজেশন এনার্জি চেঞ্জ অনেকটা হলো, তফাৎ হলো, ইলেকট্রন অ্যাফিনিটির অনেকটা তফাৎ হলো। কাজে এই প্রান্ত আর এই প্রান্তের মধ্যে তড়িৎযোজ্যতার চান্স বেশি। যেমন ধরো এখানে ক্যালসিয়াম আছে, এখানে ফ্লোরিন আছে, ক্যালসিয়াম ফ্লোরাইড তৈরি হতে পারে। সোডিয়াম আছে, এখানে ক্লোরিন আছে, এখানে সোডিয়াম ফ্লোরাইড তৈরি হতে পারে। এখানে তোমার পটাশিয়াম আছে, এখানে ব্রোমিন আছে, পটাশিয়াম ব্রোমাইড তৈরি হতে পারে, ক্যালসিয়াম অক্সাইড তৈরি হতে পারে, এগুলো হতে পারে। এই সময় শক্তির কিরকম পরিবর্তন হয় সেই হিসেবটা কিরকম? প্রথম স্টেপটা হচ্ছে, ধরো এ আর বি দুটো মৌল, তারা যোগ করে এ বি কম্পাউন্ডটা তৈরি করবে, যৌগটা তৈরি করবে। এ একটা গ্যাসীয় অবস্থায় থাকলে তার থেকে একটা ইলেকট্রন ছাড়লে এ প্লাস হবে। এই যে ঘটনাটা ঘটছে, এর জন্য আমাকে শক্তি দিতে হবে, ইলেকট্রনটাকে ছেড়ে বার করাতে হবে। কারণ ইলেকট্রন সাধারণভাবে প্রোটনের আকর্ষণে আটকে থাকে, তাকে ছিঁড়ে বার করতে হবে। অর্থাৎ আমাকে এখানে শক্তি দিতে হবে। এবারে বি আরেকটা, যাকে গ্যাসীয় অবস্থায় একটা ইলেকট্রন জুড়তে হবে। এই জোড়ার ব্যাপারটা কিন্তু সহজ, কারণ ভেতরে প্রোটন আছে পজিটিভ চার্জ, তার দিকে নিয়ে আসছি, টক করে আটকে যাবে। অর্থাৎ এখানে শক্তি নির্গত হয়, আমি এখানে শক্তি পেতে পারি। আর এইবারে এই দুটো যে গ্যাসিয়াস অবস্থায় এ প্লাস হলো আর এ মাইনাস হলো, এ প্লাস আর বি মাইনাস, এদের দুজন যদি জুড়ে যায়, তখন এ বি একটা সলিড তৈরি হলো। তাহলে দুটো গ্যাস থেকে আবার সলিড তৈরি করতে হচ্ছে, এখানে আরেকটা চেঞ্জ হবে। এই চেঞ্জটা হচ্ছে ল্যাটিস এনার্জি। এটা হচ্ছে তোমার আয়নাইজেশন এনথালপি, এটা ইলেকট্রন গেন এনথালপি, এটা ল্যাটিস এনার্জি, যার জন্য ই আই ডেল্টা আই লিখেছি, ডেল্টা ইজি লিখেছি ইলেকট্রন গেন, আর এখানে হচ্ছে ডেল্টা এল মানে ডেল্টা ল্যাটিস এনার্জি। যদি এইটা এক্স, এটা ওয়াই আর এটা জেড কিলো জুল পার মোল হয়, তাহলে হিসেবটা হচ্ছে এই পুরো ব্যাপারটা যোগ বিয়োগ করে যা দাঁড়াবে। অর্থাৎ তোমার প্রথমে তুমি এক্স কিলোজুল শক্তি দিয়েছিলে, বিটাকে ট্রান্সফার করার জন্য, আয়নাইজ করার জন্য ওয়াই কিলোজুল ফেরত পেলে, আবার এ দুটো জোড়বার জন্য জেড কিলোজুল ফেরত পেলে। কাজে এই দুটো ফেরত পাওয়া আর এইটা হচ্ছে দেওয়া, এই দুটোর ফলে মোট যদি শক্তি নির্গত হয়, শক্তি যদি বেরিয়ে আসে, অর্থাৎ পুরো জিনিসটা তৈরি করার পরে তার নিজস্ব শক্তি যদি কমে যায়, তবে এটা আয়নিক বন্ধন তৈরি করবে। মানে ওয়াই প্লাস জেড এই দুটো শক্তির পরিমাণ এক্স এর থেকে বেশি হতে হবে, তবেই আয়নিক বন্ধন তৈরি করবে। এটা হচ্ছে থার্মোডাইনামিক্সের হিসেব।
এই হিসেবগুলো পরে আমরা আরো ভালো করে পড়বো। তো আপাতত মোটামুটি এটুকু জেনে রাখা ভালো যে মোট শক্তিটা নির্গত হতে হবে। শক্তি ভেতরে ঢুকলে কিন্তু আনস্টেবল হয়ে যায়, শক্তি বেরিয়ে আসতে হবে, তবেই সেটা ঠিক থাকবে। তড়িৎ যোজ্যতার শর্ত কি কি? তড়িৎ ধনাত্মক মৌলটার যোজ্যতা কক্ষে, মানে একদম বাইরের কক্ষে 1, 2 বা 3টি ইলেকট্রন থাকবে। আর যে তড়িৎ ঋণাত্মক হবে, মানে ওই ক্লোরিন, ফ্লোরিন, ব্রোমিন, আয়োডিন এই দিকের মৌলগুলো, তাদের যোজ্যতা কক্ষে 5, 6 বা 7টা ইলেকট্রন থাকবে। যৌগ গঠনে অংশ নেওয়া মৌলগুলোর মধ্যে তড়িৎ ঋণাত্মকতার তফাৎ থাকতে হবে। এ প্রান্ত আর এ প্রান্তর মধ্যে কোনোটা বেশি পজিটিভ হতে চাইবে, কোনোটা বেশি নেগেটিভ হতে চাইবে। ক্যাটায়ন গঠনকারী পরমাণুটির আয়তন, মানে এই দিকের যে পরমাণুগুলো তার আয়তন অ্যানায়ন গঠনকারী পরমাণুর আয়তনের থেকে যদি বড় হয়, তাহলে তড়িৎযোজ্যতার সম্ভাবনা বাড়ে। ক্যাটায়ন গঠনকারী পরমাণুটির আয়নন বিভব যদি কম আর অ্যানায়ন যে গঠন করবে তার ইলেকট্রন আসক্তি বেশি হতে হবে। স্বাভাবিকভাবেই আয়নন বিভব কম মানে সহজে একটা ইলেকট্রনকে ছেড়ে দিতে পারবে, আর এর ইলেকট্রন আসক্তি বেশি মানে চট করে একটা ইলেকট্রন নিতে পারবে। মানে এদিকেরটাকে চট করে ইলেকট্রন নিতে হবে, এদিকেরটাকে চট করে ইলেকট্রন ছাড়তে হবে, তবেই এ পজিটিভ হতে পারবে, তবেই এ নেগেটিভ হতে পারবে, আর তবেই একটা তড়িৎযোজী যৌগ তৈরি হতে পারে। এবার হচ্ছে ক্যাটায়ন এবং অ্যানায়নের চার্জ কম হলে তাদের স্থায়িত্ব বাড়ে, ফলে সহজে বন্ধন তৈরি করতে পারে। ল্যাটিস শক্তি যদি বেশি হয়, তাহলে আয়নীয় যৌগ তৈরির প্রবণতা বাড়ে। এখন ল্যাটিস শক্তিটা কি? ল্যাটিস শক্তিটা হচ্ছে একটা ওই গ্যাসীয় ক্যাটায়ন আর গ্যাসীয় অ্যানায়ন, এই 3 নম্বর স্টেপটা তোমাদের মনে থাকলে দেখো, এ প্লাস একটা গ্যাসীয় অবস্থায় ছিল, আর বিটা ঋণাত্মক আয়ন সেও গ্যাসীয় অবস্থায় ছিল। এই দুটো জুড়ে ফাইনালি তৈরি করছে এ বি, যেটা একটা সলিড। কাজে দুটো গ্যাস থেকে সলিড করার জন্য বেশ খানিকটা এনার্জি বেরিয়ে যাবে। যে শক্তিটা বেরিয়ে যাচ্ছে তাকে বলা হয় ল্যাটিস শক্তি বা ল্যাটিস এনথ্যালপি। এই ল্যাটিস শক্তি যত বেশি হবে, মানে যত বেশি শক্তি বেরিয়ে যাবে, গ্যাসীয় অবস্থা থেকে সলিড অবস্থায় আনতে গেলে যত বেশি শক্তি নির্গত করতে পারবে, তত তার ওই কেলাস বা ক্রিস্টালটার স্থায়িত্ব বেশি হবে, অর্থাৎ ততই ওটা ভালো তড়িৎযোজী কম্পাউন্ড তৈরি করবে। অর্থাৎ চার্জ বেশি হলে, আচ্ছা হ্যাঁ, এখানে হচ্ছে ল্যাটিস শক্তির একটা ব্যাপার আছে। ল্যাটিস শক্তিটা কিসের উপর নির্ভর করে? আয়নগুলোর চার্জের গুণফলের সঙ্গে সমানুপাতে, আর আয়ন দুটোর মধ্যে দূরত্বের সঙ্গে ব্যস্তানুপাতে। তার মানে কি, চার্জ যদি বেশি হয় তাহলে ল্যাটিস শক্তি বাড়বে, আর আয়নগুলির মধ্যে দূরত্ব যদি বেশি হয় তাহলে ল্যাটিস শক্তি কমবে। কখন আয়নগুলোর মধ্যে দূরত্ব বেশি হবে? যদি আয়নগুলোর সাইজ বড় হয়। আয়নগুলো যদি বড় বড় পরমাণু তৈরি হয় বা বড় বড় আয়ন হয়, তাহলে আয়নগুলোর মধ্যে দূরত্ব বেড়ে যাবে এবং ল্যাটিস শক্তি কমে যাবে। অর্থাৎ চার্জ বেশি হলে আর ব্যাসার্ধ কম হলে ল্যাটিস শক্তি বাড়ে। এখান থেকে প্রশ্ন আসতে পারে, ক্যালসিয়াম অক্সাইডের ল্যাটিস শক্তি 3452.7 কিলোজুল পার মোল, সোডিয়াম ফ্লোরাইডের সেখানে 902.9 কিলোজুল পার মোল। ক্যালসিয়ামেরটা এত বেশি কেন? তার কারণ হচ্ছে ক্যালসিয়ামে Ca+2O2-, এটা 2+, এটা 2-, কিন্তু NaF এর সব দুটোই মাইনাস, দুটোই একটা করে মাইনাস। কাজে চার্জের গুণফল হচ্ছে এখানে 14, এই 4, 2 দুগুণে 4, এখানে 1 1 1। অর্থাৎ এখানে আয়নিক চার্জের গুণফলটা বেশি হওয়ার জন্য ল্যাটিস শক্তি বেশি। এবার যদি KF আর KI ধরি, এর মধ্যে কার ল্যাটিস শক্তি বেশি? এখানে ফ্লোরিন হচ্ছে এখানে, আয়োডিন আছে নিচে, অর্থাৎ ফ্লোরিনের থেকে আয়োডিনের চেহারা অনেক বড়। কেটা দুটো ক্ষেত্রে সমান, কাজে কেটা নিয়ে ভাবার কিছু নেই। ফ্লোরিন আর আয়োডিনের মধ্যে আয়োডিনের আকার বড়, আয়োডিনের আকার বড় হয়ে যাওয়ার জন্য এই মধ্যে দূরত্বটা বেড়ে যাচ্ছে, ফলে KI এর ল্যাটিস শক্তি কম আর KF এর ল্যাটিস শক্তি বেশি। তাই KF এর ল্যাটিস শক্তি KI এর থেকে বেশি। বোঝা গেল? এরপরে আসছি বর্ন-হেভার সাইকেল। বর্ন-হেভার সাইকেলটা কি হলো? বর্ন-হেভার সাইকেলটা হচ্ছে, ধরো আমি সোডিয়াম আর ক্লোরিন এই দুটোকে বিক্রিয়া করে সোডিয়াম ক্লোরাইড তৈরি করব। আমার কাছে সোডিয়াম আছে, আমার কাছে ক্লোরিন আছে, সেগুলোকে আমি সোডিয়াম ক্লোরাইড তৈরি করব। আবার যদি সোডিয়াম ক্লোরাইড থেকে ভেঙে আমি সোডিয়াম আর ক্লোরিন তৈরি করি, শক্তির নিত্যতা সূত্র অনুযায়ী কোথাও কোনো শক্তি চেঞ্জ হওয়ার কথা না, পুরো ব্যাপারটা ফাইনালি গিয়ে শক্তির চেঞ্জটা 0 হবে। আমি যদি একটা বস্তুকে এখান থেকে এখানে ফেলে দিই, যতটা শক্তি ক্ষয় হয় এখান থেকে এখানে তুললে আবার ততটাই শক্তি গেইন করে। এই শক্তির নিত্যতা সূত্রের উপরে বেস করে এই বর্ন-হেভার সাইকেলটা তৈরি করা হয়েছে। এই যে লাইনটা, এই লাইনটা হচ্ছে শক্তির হিসেব, মানে কতটা শক্তি বেশি যাচ্ছে, কতটা শক্তি কম যাচ্ছে। সোডিয়াম ক্লোরাইড তৈরি করা হয় কিরম ভাবে?
দুভাবে ভাবতে পারো, একটা হচ্ছে সোডিয়ামকে সলিড অবস্থায় নেওয়া হচ্ছে আর তাতে হাফ অণু ক্লোরিন, মানে একটা পরমাণু ক্লোরিন গ্যাসীয় অবস্থায়, ক্লোরিন গ্যাস থাকে আর সোডিয়াম সলিড থাকে, এই দুটো জুড়ে NaCl তৈরি করে। এই ঘটনাটা ডাইরেক্টলি যদি তুমি বিক্রিয়া করাও তাহলে 411 কিলোজুল পার মোল শক্তি নির্গত হয়, সেটা এখানে দেখা যাচ্ছে। যেহেতু নির্গত হয় মানে নিচে চলে এলো, অর্থাৎ সোডিয়াম আর ক্লোরিনের যা আলাদা আলাদাভাবে যা শক্তি ছিল, যখন সোডিয়াম ক্লোরাইড তৈরি করলাম তখন তার টোটাল মোট যে শক্তি, যে এনথালপি, সেটা কমে গেল। এই এনথালপি জিনিসটা কি আমি একটুখানি এখানে বলে দিই, না হলে মাথায় গুলিয়ে যাবে। যখন একটা পরমাণু থাকে বা অণু থাকে, কোনো একটা যৌগ, তার ভেতরে পরমাণুগুলো কাঁপে, পরমাণুগুলো নড়াচড়া করে, এই সমস্ত নড়াচড়া করার জন্য তার একটা ভেতরে একটা নিজস্ব শক্তি থাকে। এই শক্তিটাকে, ওই কাইনেটিক এনার্জি, ওই গতিশক্তিগুলো থেকে ওর মধ্যে এক ধরনের, টোটাল জিনিসটাতে এক ধরনের শক্তি তৈরি হয়। এই শক্তিটা যখন ধরো জল আছে H2O, তার মধ্যে হাইড্রোজেন আর অক্সিজেন জুড়ে রয়েছে, তো তারা এদিক ওদিক নড়াচড়া করছে, সেই নড়াচড়াটা লিমিটেড, খুব বেশি নড়াচড়া করতে পারে না, ফলে তাদের একটা শক্তি আছে। এবার সেটা যদি বরফ করে দিই তাহলে ওই নড়াচড়ার শক্তিটা আরো কমে গেল, অর্থাৎ এনথালপি আরো কমে গেল। আবার যখন হিট করছি তখন ওটা স্টিম হয়ে যাচ্ছে, যখন তখন ওই নড়াচড়াটা আরো বেড়ে যাচ্ছে, ভাইব্রেশন, মলিকিউলার রোটেশন, মলিকিউলগুলো এদিক থেকে ওদিক গোল গোল করে ঘুরতে পারে নিজের অ্যাক্সিসের ওপরে, এদিক ওদিক এরম ভাবে ঘুরতে পারে, এদিক ওদিক ছোটাছুটি করতে পারে। এই সব মিলিয়ে যে শক্তিগুলো তৈরি হয় তাকে বলা হয় সেই অণুটার এনথালপি বা পরমাণুটার এনথালপি। এবারে সোডিয়াম আর ক্লোরিন থেকে যখন সোডিয়াম ক্লোরাইড তৈরি হয় তখন তার এনথালপি কমে যায়, 411 কিলোজুল পার মোল এনার্জি বেরিয়ে যায়। এইবারে এইখান থেকে যখন আমি তৈরি করছি আস্তে আস্তে সোডিয়াম ক্লোরাইড, ধাপগুলো কি, প্রথমে আমাকে সোডিয়াম যেটা সলিড আছে তাকে সোডিয়ামকে গ্যাসে নিয়ে যেতে হবে। গ্যাসে নিয়ে যাওয়ার জন্য যে জিনিসটা ঘটে সেটা হচ্ছে সাবলিমেশন, উদ্বায়ন। সলিড থেকে গ্যাসে নিয়ে যাচ্ছে, যেমন কর্পূর সলিড থেকে গ্যাস হয়ে যায়। এই সোডিয়ামকে সলিড থেকে গ্যাসে নিয়ে যাওয়ার জন্য আমাকে এনার্জি দিতে হবে, সেটা হচ্ছে 107 কিলোজুল পার মোল। এইবারে এইখান থেকে এবার পরের স্টেপটা কি হবে, একটা আয়নকে এখান থেকে ছিঁড়তে হবে, অর্থাৎ সোডিয়াম গ্যাস থেকে একটা আয়ন বেরিয়ে যাবে, ইলেকট্রন বেরিয়ে যাবে, বেরিয়ে গিয়ে সোডিয়াম প্লাস তৈরি হবে। সোডিয়াম থেকে একটা ইলেকট্রন বেরিয়ে গিয়ে সোডিয়াম প্লাস তৈরি হবে। এই পুরো জিনিসটা করার জন্য আমায় কি করতে হবে, আমাকে আয়োনাইজেশন এনার্জি দিতে হবে, এনথালপি। আয়োনাইজেশন এনথালপি কত, 502 কিলোজুল। আমি আগেই বললাম ইলেকট্রন বার করতে শক্তি যাবে, খরচা হবে, তাই শক্তি ইনপুট করলাম, ইলেকট্রনটা বেরিয়ে গেল। এবারে কি হবে, এবারে এই যে হাফ Cl2 বলে তো কিছু হয় না, হাফ Cl2টার লেখার মানে কি, দুটো ক্লোরিন পরমাণু পাশাপাশি Cl2 হয়েছিল, সেটাকে ছিঁড়ে অর্ধেক করতে হবে, অর্থাৎ এই বন্ডটাকে ভাঙতে হবে, ক্লোরিন ক্লোরিনের মধ্যে বন্ডটাকে ভাঙতে হবে। তাই ক্লোরিন বন্ডটাকে ভাঙলে তবে আমি ক্লোরিন পরমাণুতে পৌঁছতে পারবো। আমার একটা ক্লোরিন পরমাণু দরকার, NaCl এ NaCl, একটা ক্লোরিন পরমাণু, অর্থাৎ হাফ অফ ক্লোরিন অণু। হাফ অফ ক্লোরিন অণু করতে গেলে Cl2 বন্ডটাকে ছিঁড়তে হবে। সেই বন্ডটাকে ভাঙবার জন্য যতটা বন্ড এনার্জি দরকার তার হাফ লাগবে একটা ক্লোরিনের জন্য অঙ্ক হিসাবে, কারণ বন্ডটা ছিঁড়লে দুটো ক্লোরিন পরমাণু বেরোয়, অর্থাৎ আমার হাফ লাগবে যদি আমি একটা ক্লোরিন পরমাণু হিসেব ধরি। তাহলে এইটা হচ্ছে হাফ অফ দা বন্ডিং এনার্জি, সেটা হচ্ছে 121 কিলোজুল পার মোল। তাহলে কত কত এনার্জি দিলাম, 107, তারপর দিলাম 502, তারপর দিলাম 121। কি অবস্থায় এলো এখন, এখন আমার কাছে আছে সোডিয়াম প্লাস আর ক্লোরিন আর একটা ইলেকট্রন। এইবার এই ইলেকট্রনটা ক্লোরিনে জুড়বে, তার জন্য কি লাগবে, ইলেকট্রন গেইন এনথালপি। এবং সেটা কি, ইলেকট্রনটা যেহেতু জোড়ার সময় শক্তি নির্গত হয়, অর্থাৎ আমার শক্তি এবারে খানিকটা কমলো, খানিকটা শক্তি ফিরে পেলাম আমি। কত সেটা, 355 কিলোজুল পার মোল, এটা নেগেটিভ সাইন দেওয়া রয়েছে। হলো কি, Na প্লাস যেটা ছিল ছিল, এবার Cl এর Clটা মাইনাস হবে। এইবারে Na আর Cl যোগ করে একসাথে তৈরি হলো NaCl। এই জিনিসটা হচ্ছে ল্যাটিস এনথালপি, অর্থাৎ এই দুটো গ্যাস জুড়ে NaCl সলিড ক্রিস্টালটা তৈরি করলো। পুরো ব্যাপারটাকে ভেবে দেখো, আমি শুরু করেছি এইখান থেকে, একটুখানি নিজে হাতে লিখে, বুঝে বুঝে হাতে লিখে নেবে। এইখান থেকে প্রথমে আমি যদি ওপরে যাই, আমাকে সোডিয়াম গ্যাস তৈরি হলো, এবার সোডিয়াম গ্যাসের জন্য সাবলিমেশন এনার্জি, তারপর সেখান থেকে আয়োনাইজেশন এনার্জি দিয়ে আমাকে Na প্লাস তৈরি করতে হলো। এবারে ক্লোরিন অণুটাকে ভেঙে ক্লোরিন পরমাণুর জন্য বন্ডিং এনার্জি গেল, গিয়ে তারপরে এবারে এই ক্লোরিনেতে ইলেকট্রনটা জোড়বার জন্য ইলেকট্রন গেইন এনথালপি গেল, গিয়ে তারপরে পুরো জিনিসটা ল্যাটিস হয়ে এলো। আর ডাইরেক্টলি এখান থেকে হলে আমি এইখানে পৌঁছলাম। অর্থাৎ এই পুরো ডাইরেক্টলি আসার জন্য যেটা,
সেটা কিন্তু এইগুলোকে যোগ করে আর তার থেকে এইগুলোকে বাদ দিলে তুমি এখানেই পৌঁছবে। দেখা যাক, আমি আর এটা ডিটেলে বলছি না, এটা পুরো ব্যাপারটা আমি এতক্ষণ ধরে বলে গেলাম। তাহলে হেস বলেছিল এই যে এইচ এফ যতটা জিনিস এখানে পড়ছে সেটা ইজ ইকুয়াল টু এইটা প্লাস এইটা প্লাস এইটা প্লাস এইটা প্লাস এইটা, না এই দুটো মাইনাসে আছে, অর্থাৎ আমি যদি যোগ করি 107, 502, 121, তার থেকে 355 বাদ যাবে, আবার 786 বাদ যাবে, গেলে দাঁড়াবে অঙ্ক কষে দেখবে -411। এবার এই ল্যাটিস শক্তি বেশি হলে কি হয়, কেলাসটা স্থায়ী হয়, তাদের গলনাঙ্ক বেশি হয়। ল্যাটিস শক্তি যদি হাইড্রেশন শক্তির সঙ্গে থেকে বেশি হয় তাহলে সহজে জলে গলে না, এটা পরে আসছি আমি। ল্যাটিস শক্তি আর হাইড্রেশন শক্তি একটু পরেই আমি বলবো, তাহলে জলে গুলবে কি গুলবে না সেটা ব্যাপারটা বোঝা যাবে। এবার আসবো পরিবর্তনশীল তড়িৎযোজ্যতা। তড়িৎযোজ্যতা সবসময় একরকমই থাকবে তার কোনো মানে নেই। তড়িৎযোজ্যতা একটা পরমাণু 2-3 রকমও থাকতে পারে, যেমন লোহা +2 হতে পারে, লোহা +3 হতে পারে, Fe+2, Fe+3। কেন? তার জন্য জানা দরকার এফির ইলেকট্রন বিন্যাসটা কিরকম। 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 4s2, 3d6। অর্থাৎ এবারে যদি এখান থেকে দুটো ইলেকট্রন বেরিয়ে যায় তাহলে এই 4s2টা বেরিয়ে যাবে, বেরিয়ে গিয়ে পড়ে থাকবে কতদূর পর্যন্ত, 3d6 পর্যন্ত। তাহলে বাইরের খলে কটা আছে এখানে, 6 আর 6, 12 আর 2, 14, 3 নম্বর সেলে এখানে 14টা ইলেকট্রন আছে। FeCl2, FeCl3 কেন হতে পারে? FeCl3 হতে পারে একদম বাইরের থেকে যদি দুটো বার করে দিই গিয়ে হয় 3d6। ডিএতে মোট ইলেকট্রন ধরে 10টা, কাজে যদি আর একটা আমি বার করতে পারি তা একটা অর্ধপূর্ণ কক্ষ হয়ে যায়। আমরা আগে বলেছি অর্ধপূর্ণ কক্ষ বেশি সুস্থির হয়। তাহলে এখান থেকে যদি আমি D5 করে দিতে পারি তাহলে একটা ইলেকট্রন বেরিয়ে গিয়ে এটা 3d5 হয়ে যাবে, অর্থাৎ তখন তার ভ্যালেন্সি হয়ে যাবে 3+, কারণ দুটো আগে বেরিয়েছে আরো একটা বেরোলো। এটা দিয়ে তৈরি হয় কি, FeCl3। এটা ফেরাস ক্লোরাইড, এটা ফেরিক ক্লোরাইড। তাহলে লোহার দু রকমের ভ্যালেন্সি হয়। কপারেরও ঠিক দু রকম ভ্যালেন্সি হয়, একটা হচ্ছে +2, একটা +1। +2টা কিরকম, তুমি যদি কপারের ইলেকট্রনের স্ট্রাকচারটা দেখো 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 3d9, 4s2। তাহলে সব থেকে বাইরে আছে 4s2, এ দুটো বেরিয়ে যাবে, এ দুটো বেরিয়ে গেলে তোমার পড়ে থাকবে কি 3d9 পর্যন্ত। অর্থাৎ যোজ্যতা হচ্ছে এখানে দুটো ইলেকট্রন বেরিয়ে গেছে Cu2+। কিন্তু গোলমালটা কোথায়, গোলমালটা হয়ে গেছে এখানে 3d9 হয়ে গেছে। এটা যদি 3d10 হতো কি সুন্দর হতো, পরিপূর্ণ উপকক্ষ। তাহলে ওর আরেকটা ফর্ম হতে পারে যেখানে 3d10 4s1 হয়ে যেতে পারে। আমরা এটা আগে দেখেছি যে 3d9 4s2 জায়গায় 3d10 4s1ও হয়। সেক্ষেত্রে এই বাইরের কক্ষে কিন্তু একটা ইলেকট্রন পড়ে থাকছে। এই একটা ইলেকট্রনকে যদি বার করে দেয় তাহলে হয় Cu+1, অর্থাৎ এখানে কপারের ভ্যালেন্সি 1, এখানে কপারের ভ্যালেন্সি 2। এটা হচ্ছে Cu2O। তাহলে এই দুটো ক্ষেত্রে কারণটা কি, কারণটা হচ্ছে আয়নের অস্থায়ী ইলেকট্রন গঠন। এই যে আয়নটা তৈরি করেছিল সেই আয়নটার ইলেকট্রন স্ট্রাকচারটা খুব স্টেবল নয়। 3d6টা স্টেবল নয় বলে 3d5-এ চলে গেছিলো, 3d9টা স্টেবল নয় বলে 3d10-এ চলে গেছিলো। আর সেইগুলোই হচ্ছে কারণ যে 2 আর 1 দুটো ভ্যালেন্সি কেন, বা 2 আর 3 এখানে দুটো ভ্যালেন্সি কেন। আরেক ধরনের কারণ হতে পারে, সেটা বোঝবার জন্য আগে টিনের কেসটা দেখা যাক। টিনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 50। স্ট্রাকচারটা পুরো ডিটেলে না বলে খালি এইটুকুই বলি, বাইরের সেলেতে আছে 5s2, 5p2। তাহলে বাইরের সেলে কটা, 2 আর 2, 4টে। অর্থাৎ এই 4টে বেরিয়ে গেলে টিনের যোজ্যতা হতে পারে 4, অর্থাৎ তখন বাইরের ক্ষেত্রে থাকবে 4d10। তো এই অবস্থায় আসতে গেলে 5s কক্ষের দুটো ইলেকট্রনকে সরাতে হবে। এবারে এস এর ভেতরের কক্ষ হচ্ছে 4d। ডি উপকক্ষের আবরণী ক্ষমতা আমরা জানি কম হয়, কাজে এই 5s এর ইলেকট্রনগুলো এটা নিউক্লিয়াসের সঙ্গে বেশ দৃঢ়ভাবে আটকানো থাকে, ফলে এই দুটো ইলেকট্রন সহজে বেরোয় না। তার জন্য এটা খালি দুটো ইলেকট্রন বেরিয়ে Sn+2 হয়ে যায়, যাতে এই 5s2 পর্যন্ত থাকে, খালি 5p দুটো চলে গেছে। তাহলে 5s2টা কেন আটকে আছে, কারণ 5s2-র ভেতরে আছে 4d, যার শিল্ডিং পাওয়ার কম। তার জন্য 5s2টা নিউক্লিয়াসের সঙ্গে অনেক টাইট ভাবে আটকানো, যার জন্য এই 5s2টা নিষ্ক্রিয় ইলেকট্রন পেয়ার, ইনার্ট ইলেকট্রন পেয়ার, এরা বন্ডিং এতে যোগদান করছে না। তার জন্য Sn+4 এর তুলনায় Sn+2 ইলেকট্রন, এটা কন্ডিশনটা বেশি স্টেবল। এরকম আরো কিছু মৌলের ক্ষেত্রে পাওয়া যায়, যেমন V2+, ভ্যানাডিয়াম 2+, ভ্যানাডিয়াম 3+ হয়,
ক্রোমিয়াম 2+3+ হয়, ম্যাগনেসিয়াম 2+3+ হয়, কোবাল্টের 2+3+ হয়, জিঙ্কের 2+ হয়, জিঙ্কের 1+ও হয়। তো এইগুলো তোমরা নিজের একটু ভেবে দেখো কেন হচ্ছে, ইলেকট্রন স্ট্রাকচার গুলো একে একটু ভাবতে চেষ্টা করো কেন হচ্ছে। যদি না পারো আমাকে ইমেল করো, আমার ইমেল তো জানোই, তাহলে আমি চেষ্টা করবো সেখান থেকে বুঝিয়ে দিতে। আয়ন তো তৈরি হলো, আয়নটা তৈরি হওয়ার পরে সেই একটাই আয়ন ঘুরে ঘুরে বেড়াবে, একটাই মানে আয়নিক যৌগটা তৈরি হলো NaCl, এবার একটাই NaCl হয়ে ঘুরে বেড়াবে। আমরা যখন একটা NaCl এর ব্লক দেখি বা একটা কোনো মিছরির দানা দেখি বা এরকম কোনো, মিছরিটা ঠিক উদাহরণ নাই, NaCl নুন বললেই ভালো হয়, নুনের যদি দানা দেখি বা আয়রন ফেরিক ক্লোরাইডের যদি দেখো ক্রিস্টাল, একটা বড় ক্রিস্টাল অনেকগুলো অণু আছে, সেগুলো রয়েছে কিভাবে? দুটো NaCl কে এইভাবে সাজানো থাকতে পারে? সাধারণ বুদ্ধি বলছে না, তার কারণ হচ্ছে এখানে একটা মাইনাস চার্জ আছে, এখানে একটা মাইনাস চার্জ আছে, এই দুটো মাইনাস চার্জ একজন আরেকজনকে রিপেল করবে। তাছাড়া এই অণুগুলো বড়, এই অণুগুলো ছোট, ঠিক খাপে খাপও পড়ছে না। বড়গুলো এদিকে, ছোটগুলো কিরকম নড়বড় করছে মতন একটা ব্যাপার রয়েছে, খাপে খাপ পড়ছে না, যার জন্য এই স্ট্রাকচারটা ঠিক না। এরকম হলে কেমন হয় দেখো, এটা অনেক বেটার। এই সোডিয়াম আর ক্লোরিন গায়ে গায়ে থাকবে, এখানে সোডিয়াম আর ক্লোরিন গায়ে গায়ে থাকবে, সাইজগুলো মোটামুটি ম্যাচ করে যাচ্ছে, বেশ খাপে খাপ বসে যাচ্ছে, আর পজিটিভ নেগেটিভও বসে যাচ্ছে। অর্থাৎ এইভাবে যদি পরপর সাজানো যায় তাহলে জিনিসটা দেখতে এরকম হবে। এবার এটাকে 3 ডাইমেনশনালি ভাবো, জিনিসটা দেখতে এরকম হবে। কিরকম? এবার স্ট্রাকচারটাকে যদি বন্ড দিয়ে দেখি, এখানে তো গায়ে গায়ে লাগিয়ে দেখানো হচ্ছে, মাঝখানে যদি বন্ডের মতন আকারগুলোকে আঁকা যায় তাহলে কিরকম হয়? এই মাঝখানে একটা সোডিয়াম, এখানে একটা ক্লোরিন, এখানে একটা সোডিয়াম, এখানে একটা ক্লোরিন, এখানে সোডিয়াম ক্লোরিন, মানে সোডিয়াম ক্লোরিন সোডিয়াম ক্লোরিন পরপর থাকবে, কোনো জায়গাতেই সোডিয়াম সোডিয়াম পাশাপাশি আসবে না, ক্লোরিন ক্লোরিন পাশাপাশি আসবে না। স্ট্রাকচারটা কিরকম দেখতে হয় এবার দেখো। তুমি যদি এই নীল ডটগুলোকে জয়েন করো, 1 2 3 4 5, দেখো একটা পিরামিডের মতন স্ট্রাকচার হচ্ছে, চারকোনা পিরামিডের মতন, চারটে স্টেপলা পিরামিড, মানে এইরকম দেখতে হচ্ছে। এবারে তার নিচে যদি আবার এই নীলগুলোকে যোগ, নীলের সঙ্গে এবার নিচে যদি তুমি আবার এই নীলগুলোকে যোগ করো, তাহলে এই নীল, এই নীল, এই নীল, এই নীল, এগুলোকে যোগ করলে ঠিক উল্টো দিকেও একটা এরকম পিরামিডের স্ট্রাকচার তৈরি হবে, একটা ওপরের দিকের পিরামিড, একটা নিচের দিকের পিরামিড। অর্থাৎ জিনিসটা দেখতে এইরকম হচ্ছে। আর মাঝখানে কে আছে? এই সবুজটা, সেটা হচ্ছে ক্লোরিন। তাহলে একটা ক্লোরিনের চারপাশে কতগুলো সোডিয়াম আছে দেখো, 1 2 3 4 5 6, ছটা, এই 1 2 3 4 5 6, ছটা সোডিয়াম একটা ক্লোরিনের ধারে রয়েছে। এটা তো এখানেই শেষ না, এই জিনিসটা আরো এপাশে বড় করে আঁকা যেতে পারে, তখন দেখবে যে এই ক্লোরিনটা যেটা, এরও চারদিকে এরকম ছটা পাবে। অর্থাৎ জিনিসটা দেখতে মোটামুটি এইরকম হয়, মাঝখানে ক্লোরিন আর তার চারপাশে এরকম ছটা সোডিয়াম থাকে, থেকে এরকম একটা স্ট্রাকচার তৈরি করে, এটাকে বলা হয় অক্টাহেড্রাল। তত্ত্বগুলো কি? তত্ত্বগুলো হচ্ছে এমন ভাবে ক্রিস্টালগুলো তৈরি হয় যাতে ধনাত্মক বা ঋণাত্মক আয়নগুলোর মধ্যে বিকর্ষণ বল, এবং এই ঋণাত্মক বিকর্ষণ বল সব থেকে কম হয়, যেটা এখানে বলেছিলাম। এখানে ক্লোরিন ক্লোরিন পাশাপাশি থাকলে প্রচন্ড বিকর্ষণ বল এসে যাবে, কাজেই তোমার এখানে এটা স্টেবল হবে না। বিকর্ষণ বল সব থেকে কম কোথায়? এইখানে দুটো ক্লোরিন কোনাকুনি রয়েছে। কেলাসের আকৃতি আয়নের চার্জ আর ধনাত্মক আর ঋণাত্মক আয়নের ব্যাসার্ধের অনুপাতের উপর নির্ভর করে। কিরকম? আয়নিক ব্যাসার্ধের অনুপাত, মানে এটা বড় না ছোট, এটা বড় না এটা ছোট, এটা বড় না এটা ছোট, যদি ব্যাসার্ধের অনুপাত 0.414 এর বেশি আর 0.732 কম হয়, তাহলে স্ট্রাকচারটা হবে এইরকম। মাঝখানে একটা ক্যাটায়ন, তার চারদিকে ছটা অ্যানায়ন, এবং মাঝখানে একটা অ্যানায়ন, তার চারদিকে ছটা ক্যাটায়ন। তাহলে প্রত্যেকটা অ্যানায়নের চারদিকে ছটা ক্যাটায়ন, প্রত্যেকটা ক্যাটায়নের চারদিকে আবার ছটা অ্যানায়ন। এই যে স্ট্রাকচারটা তৈরি হয় এটাকে বলা হয় অক্টাহেড্রাল। সোডিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে এই অনুপাত হচ্ছে 5:5, যেটা 414 আর 732 মাঝামাঝি জায়গাতে আছে। আর এই একটা ক্যাটায়নের চারপাশে বা একটা অ্যানায়নের চারপাশে কতগুলো উল্টো চার্জের আয়ন থাকে, মানে একটা ক্যাটায়নের চারপাশে কতগুলো অ্যানায়ন থাকবে বা একটা অ্যানায়নের চারপাশে কতগুলো ক্যাটায়ন থাকবে, সেই জিনিসটাকে বলা হয় তার কোঅর্ডিনেশন নাম্বার বা সমন্বয় সংখ্যা। এবার আসছি, এই যে ক্রিস্টালগুলো তৈরি হলো, কোন কন্ডিশনে ক্রিস্টালগুলো সব থেকে বেশি স্টেবল হতে পারে। এই যে ব্যাপারটা, এই গোলটাকে আমি যদি একটু আলাদা করে আঁকি, এরকম একটা আঁকা যেতে পারে, এই গোলটা এরকম হতে পারে, এই গোলটা এরকম হতে পারে। তফাৎটা কোথায়? এখানে যদি সোডিয়ামের আয়নের স্ট্রাকচারটা একটু বড় হতো, অন্য কোনো আয়ন যদি হতো,
তাহলে এই ক্লোরিনগুলো একটু দূরে দূরে ঠেলে যেত সোডিয়ামটা বড় হওয়ার জন্য। এই স্ট্রাকচারটাকে ভাবো, সোডিয়ামটা যদি বড় হয় তাহলে ক্লোরিনগুলো একটু দুপাশে চারদিকে ঠেলা হয়, পুষ্ট হয়ে যেত, হয়ে গিয়ে এরকম একটা জায়গা মাঝখানে মাঝখানে ফাঁক হয়ে যেত। এটা অস্থায়ী। কেন না? রেডিয়াস অফ দ্য পজিটিভ চার্জটা বেড়ে যাচ্ছে। তার জন্য রেডিয়াস অফ পজিটিভ চার্জ আর রেডিয়াস অফ নেগেটিভ চার্জ মানে ক্যাটায়ন আর অ্যানায়নের অনুপাতটা বেড়ে যাচ্ছে। আবার যদি সোডিয়ামের জায়গায় যদি আরো ছোট একটা আয়ন নিই, ধরো লিথিয়াম যদি নিই, তাহলে কি হবে? তাহলে সেক্ষেত্রে আরো একটু ছোট হয়ে যাবে। ছোট হয়ে গেলেও এর মাঝখানে ফাঁক তৈরি হবে, এই ফাঁকগুলো অস্থায়ী তৈরি হবে। এই কি অবস্থায় এটা সব থেকে সুস্থির হচ্ছে তার উপর ডিপেন্ড করে যে একটা পরমাণু, এই অণুটার মধ্যে মাঝখানে যে পজিটিভ চার্জ তার চারধারে কতগুলো নেগেটিভ থাকবে, বা একটা নেগেটিভ তার চারধারে কতগুলো পজিটিভ থাকবে। সেটা পুরো ব্যাপারটা নির্ভর করে কি অবস্থায় থাকলে এটা সুস্থির থাকছে, আর কি অবস্থায় থাকলে সুস্থির থাকবে সেটা নির্ভর করে এই পজিটিভ আর নেগেটিভ আয়নের চার্জ রেডিয়াসের রেশিওর উপরে। যদি রেশিওটা 0 to 0.155 এর মধ্যে থাকে তাহলে এটা লিনিয়ার হলে সব থেকে সুস্থির, অঙ্ক কষে এগুলো দেখানো যায়। 155 থেকে 0.225 হলে ট্রায়াঙ্গুলার কন্ডিশনে সুস্থির, যেমন বেরিয়াম অক্সাইড, বোরন অক্সাইড, বোরন ট্রাইঅক্সাইড। 225 থেকে 414 হলে তার কোঅর্ডিনেশন নাম্বার 4, তাতে টেট্রাহেড্রাল, চারটে হয়, মানে একটা পিরামিডের মতন। টেট্রাহেড্রাল মানে কিরকম? ওই আগে যেটা দেখেছিলাম তার এক পাশটা এরকম, এটা আঁকা যায় কিনা একটু দেখি। এই এরকম টাইপের পিরামিডের মতন দেখতে একটা স্ট্রাকচার তৈরি হয়, আর তার মাঝখানে একটা থাকে। তো সেটা হচ্ছে, এগুলো আমরা পরে আরো ভালো করে দেখবো, সেটা হচ্ছে টেট্রাহেড্রাল স্ট্রাকচার। অক্টাহেড্রাল আমরা এতক্ষণ ধরে আলোচনা করলাম, সোডিয়াম ক্লোরাইড। যদি 732 থেকে 1 এর উপরে চলে যায় তখন কোঅর্ডিনেশন নাম্বার 8 হয়ে যায়, গিয়ে হয় কিউবিক, যেমন ক্যালসিয়াম ফ্লোরাইড। ক্যালসিয়াম ফ্লোরাইডের স্ট্রাকচার হচ্ছে কিউবিক। লাস্ট পার্টে আমরা এসে পৌঁছেছি, এটা হচ্ছে আয়নিক যৌগের ধর্ম কি। আয়নিক যৌগের ধর্ম হচ্ছে এরা বিশেষ টাইপের ক্রিস্টাল তৈরি করে, সাধারণ চাপ উষ্ণতায় কঠিন রূপে থাকে, অর্থাৎ গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেশি হয়। ক্যাটায়ন এবং অ্যানায়ন দিয়ে তৈরি বলে গলিত বা দ্রবীভূত অবস্থায় তড়িৎ পরিবহন করতে পারে, কারণ যেই তুমি জলেতে গুলবে বা ওটাকে তুমি মেল্ট করবে হিট দিয়ে, তখন ওটা আয়নগুলো ভাগ হয়ে যাবে, সোডিয়াম ক্লোরাইড ভাগ হয়ে যাবে, অর্থাৎ তারা ইলেকট্রন পরিবহন করতে পারে। এরা ধ্রুবীয় দ্রাবকে মানে পোলার সলভেন্ট, ধ্রুবীয় দ্রাবক মানে পোলার সলভেন্ট আর নন পোলার সলভেন্টের মধ্যে ব্যাপারটা তফাৎটা কোথায় সেগুলো আমরা পরে জানবো, উদাহরণ দিলে বুঝতে পারবে। পোলার সলভেন্ট হচ্ছে জল, অ্যাসিড, এগুলো হচ্ছে পোলার সলভেন্ট। নন পোলার সলভেন্ট কি? বেনজিন, পেট্রোল, তেল। বাড়িতে দেখবে হলুদ জলে গলে না, হলুদ তেলে গলে। হলুদ নিজে একটা নন পোলার কম্পাউন্ড, সে তেলেতে গলে। কিন্তু যদি পোলার কম্পাউন্ড হয় তখন সেটা পোলার সলভেন্টে গলে। পোলার সলভেন্ট মানে বললাম জল বা অল্প অ্যাসিড আছে বা বেসিক এই ধরনের যেগুলো, সেগুলো হচ্ছে সব ধ্রুবীয় দ্রাবক। অধ্রুবীয় দ্রাবক মানে যেগুলো নন পোলার সলভেন্ট, অর্থাৎ বেনজিন। কেন পোলার কেন নন পোলার সেটা এইখানে একটু বলে দিই। জল স্ট্রাকচারটা দেখতে এরকম, এক লাইনে থাকে না, হাইড্রোজেনের সঙ্গে অক্সিজেন আর দুটো, এই অক্সিজেনের সঙ্গে দুটো হাইড্রোজেন একটু ব্যাঁকা ভাবে থাকে। এবারে ভাবো, অক্সিজেনের ইলেকট্রোনেগেটিভিটি হাইড্রোজেনের থেকে অনেক বেশি, ফলে এই বন্ডটা অক্সিজেনের দিকে ঠেলা থাকবে, মানে এইখানে ইলেকট্রনের ডেন্সিটিটা অনেকটা বেশি হয়ে যাবে, এখানে ইলেকট্রনের ডেন্সিটি কম হবে, এটা আমরা আগেও দেখেছি। ফলে এখানে হালকা করে একটা মাইনাস চার্জ তৈরি হবে, এখানে হালকা করে একটু পজিটিভ চার্জ তৈরি হবে। ফলে হলো কি, এই বন্ড, এই যে কম্পাউন্ডটা, এই কম্পাউন্ডের মধ্যে কিন্তু একটা পোলারিটি রয়েছে, একদিকটা নেগেটিভ একদিকটা পজিটিভ, পোলারিটি দিক আছে একটা। এই দিক থাকার কারণে একে বলে পোলার সলভেন্ট। এই এটা আবার এখানে আবার আরো বোঝাতে কাজে লাগবে। এই ধরনের বন্ধনে সোডিয়াম ক্লোরাইড বন্ধনের কোনো ডাইরেকশন থাকে না, তাই এরা স্টিরিও আইসোমারিজম দেখায় না। এটা আপাতত জাস্ট মাথায় রাখো, ডাইরেকশন কি জিনিস সেটা যখন আমরা সমযোজী বন্ধন করব তখন এই ডাইরেকশনের কথাটা আসবে। দ্রবণে থাকলে সহজে আয়নে পরিণত হয়, তাই খুব দ্রুত বিক্রিয়া করে। মানে তুমি যদি সোডিয়াম ক্লোরাইডের সলিউশন নিয়ে সিলভার নাইট্রেট ফেলো, সঙ্গে সঙ্গে দেখবে সাদা প্রেসিপিটেট করতে আরম্ভ করে দিয়েছে। এই সাদা প্রেসিপিটেট হচ্ছে সিলভার ক্লোরাইডের, খুব তাড়াতাড়ি হয়। এবার এরা যখন জলে দ্রবীভূত থাকে তখন অ্যাকচুয়ালি হয়টা কি, তখন তো আর অণুগুলো এইভাবে গায়ে গায়ে লেগে থাকে না, এই ক্রিস্টালটা ভেঙে যায়, ভেঙে এখানে একটা সোডিয়াম ক্লোরাইড, এখানে একটা সোডিয়াম ক্লোরাইড, এখানে একটা সোডিয়াম ক্লোরাইড, এখানে একটা সোডিয়াম ক্লোরাইড, এরকম দূরে দূরে চলে যায়। আর মাঝখানে কি হয়,
এই জলের অণুগুলো ঢুকে যায়। কেন ঢোকে? কারণ ক্লোরিনের একটা নেগেটিভ চার্জ আছে, আর আমরা বলেছি এই হাইড্রোজেনটার গায়ে একটা হালকা করে পজিটিভ চার্জ আছে। তাহলে এই পজিটিভ আর নেগেটিভ কাছাকাছি চলে আসতে পারে। আবার এই অক্সিজেনটার নেগেটিভ চার্জ আছে, সে সোডিয়ামের কাছাকাছি চলে আসবে। ঠিক এইভাবে একটা জল আর সোডিয়াম ক্লোরাইডের একটা নেটওয়ার্ক তৈরি হয়ে যায় পুরো। এই যে নেটওয়ার্কটা তৈরি হয়ে যায়, সেই নেটওয়ার্কটার জন্যই জলেতে সোডিয়াম ক্লোরাইড গলে। তাহলে কি কি হতে হবে? প্রথমত হচ্ছে কেলাসটাকে ভেঙে আলাদা আলাদা অণু তৈরি হয়ে গেল, এই সোডিয়াম ক্লোরাইড। এই ভাঙার জন্য যে পরিমাণ শক্তি লাগে তাকে বলে ল্যাটিস এনথালপি। এবার এই অণুগুলো জলের অণুর সাথে হাইড্রোজেন বন্ড তৈরি করবে। এগুলো সব দেখো হাইড্রোজেন বন্ড মানে এই যে হাইড্রোজেনের গায়ে একটা পজিটিভ চার্জ তৈরি হয়েছিল বা অক্সিজেনের গায়ে যে একটা নেগেটিভ চার্জ তৈরি হয়েছিল, এই চার্জটা থাকার জন্য এরা পাশের কোনো একটা হালকা নেগেটিভ চার্জের সঙ্গে এবং অক্সিজেন পাশের কোনো একটা হালকা পজিটিভ চার্জের সঙ্গে যে বন্ডিং তৈরি করে, মানে এই বন্ডিংটা এখানে হচ্ছে নেগেটিভের সঙ্গে পজিটিভ বা এই বন্ডিংটা, এগুলো হচ্ছে হাইড্রোজেন বন্ডিং। জলের অণুর সাথে হাইড্রোজেন বন্ডিং তৈরি করে। এর জন্য যে শক্তি লাগে তাকে বলা হয় হাইড্রেশন এনথালপি। এই কথাটা আগের স্লাইডে আমি বলেছিলাম, বলবো। অর্থাৎ এই সোডিয়াম ক্লোরাইডের পরমাণুটার মাঝখানে জলটাকে ঢুকিয়ে গলবার জন্য যে শক্তি লাগে তাকে বলে হাইড্রেশন এনথালপি। তাহলে আমাকে প্রথমে কেলাসটাকে ভেঙে অণুতে নিয়ে যেতে হলো, সোডিয়াম ক্লোরাইড ভাগ ভাগ করতে হলো, সেটা হচ্ছে ল্যাটিস এনথালপি। আর কি করতে হলো? আর হাইড্রেশন এনথালপি করা হলো, যার জন্য ওই বন্ডিংটা তৈরি হলো। তাহলে টোটাল ব্যাপারটা কত হলো? এই হাইড্রেশন এনথালপি মাইনাস ল্যাটিস এনথালপি। অর্থাৎ যখন হাইড্রেশন এনথালপিটা ল্যাটিস এনথালপির থেকে বড়, তখন এই যে বিয়োগ ফলটাকে বলা হয় সলিউশন এনথালপি। এই সলিউশন এনথালপি আর দ্রবীভবন এনথালপি এইটা তখন ধনাত্মক, কারণ এইটা বড় এটা ছোট। অর্থাৎ তখন ওই যৌগটা ওই দ্রাবকে গুলবে। ক্যালসিয়াম প্রশ্ন আসতে পারে, ক্যালসিয়াম ফ্লোরাইড জলে গলে না, কিন্তু ক্যালসিয়াম ক্লোরাইড কেন জলে গলে? উত্তরটা হচ্ছে ক্যালসিয়াম ফ্লোরাইডের ল্যাটিস এনার্জি এত বেশি যে হাইড্রেশন এনার্জি থেকে বেশি হয়ে যায়। ফলে এই এইচ সলিউশন, ডেল্টা এইচ সলিউশন মানে সলিউশন এনথালপিটা নেগেটিভ। কিন্তু ক্যালসিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে ল্যাটিস এনার্জিটা কম থাকার জন্য, হাইড্রেশন এনথালপিটা বেশি হওয়ার জন্য এই বিয়োগফলটা পজিটিভ। অর্থাৎ ডেল্টা এইচ সলিউশন তখন ধনাত্মক, সেটা তখন জলে গলে। অন্যভাবে বলতে পারো, ক্যালসিয়াম ফ্লোরাইডের ক্ষেত্রে হাইড্রেশন এনার্জি ল্যাটিস এনার্জির থেকে কম, কিন্তু ক্যালসিয়াম ক্লোরাইডের জন্য হাইড্রেশন এনার্জি ল্যাটিস এনার্জির থেকে বেশি। এভাবে উত্তরটা দিতে পারো। আজ এ পর্যন্তই থাক। এর পরের দিন আমরা সমযোজী বন্ধনেতে যাব। একটু বড় হয়ে গেল, 42 মিনিট হয়ে গেল। ভালো থেকো, পরের অধ্যায়ে দেখা হচ্ছে।